জাভা এফএক্স সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্সে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা ডেটাবেজ সম্পর্কে আলোচনা করব। তো সবার আগে আসুন জানি যে আসলে ডেটাবেজটা কেন দরকার। তো আমরা কয়েকদিন আগে আমরা যখন ফাইল আইও নিয়ে কাজ করতেছিলাম তখন একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা সফটওয়্যার বানিয়েছিলাম এবং সেখানে আমরা ফাইলের মধ্যে আমাদের সফটওয়্যারের যে ডেটাগুলো দরকার, যেমন একটা স্টুডেন্টের নেম, স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস, তারপরে ডিপার্টমেন্ট, এই সব কিছু কিন্তু আমরা একটা ফাইলে সেভ করে রেখেছিলাম। পরবর্তীতে আবার ফাইল থেকে সেগুলো রিড করেছি। সো ফাইলে যদি আমরা ডেটাগুলো সেভ করি তাহলে যেটা হয় যে ফাইলে সব কিছু একসাথে রাখতে হয়। যেমন আমরা যেটা করেছিলাম যে একটা লাইনে স্টুডেন্ট নেম রেখেছিলাম, তারপর হয়তো বা একটা হ্যাশ ইউজ করছি, তারপরে তার ইমেল অ্যাড্রেস, তারপর আবারও হ্যাশ দিয়ে, তারপরে তার অ্যাড্রেস, তারপর আবার হ্যাশ দিয়ে ডিপার্টমেন্ট, এরকম হ্যাশ দিয়ে এই জিনিসগুলোকে আলাদা করে রেখেছি। সো আবার আমরা আরও করতে পারি যে হ্যাঁ, এক লাইনে স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস, স্টুডেন্ট নেম, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস সব কিছু দিয়ে তারপর একটা স্টুডেন্টের ইনফরমেশন শেষ হয়ে গেলে তখন একটা হ্যাশ দিব, তারপর আবারও আর একটা স্টুডেন্টের ইনফরমেশন লেখা শুরু করব। এভাবে আমরা ডেটা সেভ করতে পারি। বাট এটা আসলে একটু ক্রিটিক্যাল প্রসেস হয়ে যায়। আর তাছাড়া এই ফাইল থেকে আবার পরবর্তীতে ডেটাগুলো আমাদেরকে কালেক্ট করতে হয়, এটা একটা লেন্দি প্রসেস হয়ে যায়। তার উপর আবার ফাইলে যদি আমরা ডেটাগুলো রাখি তাহলে সিকিউরিটির ব্যাপার থাকে, যে এটা আসলে কোন ইউজার এটাকে কিভাবে অ্যাক্সেস করবে, এই জিনিসগুলো ভালোভাবে মেনটেন করার জন্য আসলে আমাদের ডেটাবেজের আবিষ্কার। সো ডেটাবেজে আমরা কি করব, আমাদের ডেটাবেজের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের টেবিল থাকতে পারে। যেমন একটা সফটওয়্যারের বিভিন্ন ধরনের আইটেম থাকতে পারে, মানে বিভিন্ন ধরনের ক্লাস থাকতে পারে। যেমন একটা প্রোডাক্ট ক্লাস থাকতে পারে, কাস্টমার ক্লাস থাকতে পারে, এমপ্লয়ি ক্লাস থাকতে পারে। সো প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা টেবিল তৈরি করব। যেমন আমার একটা প্রোডাক্ট ক্লাস থাকতো, আমার একটা অবজেক্ট থাকলো। সো আমি সেই একটা টেবিল তৈরি করে সেই টেবিলে আলাদা আলাদা কলামে আলাদা আলাদা অ্যাট্রিবিউটগুলো রাখতে পারবো। যেমন আমরা যদি এই স্টুডেন্টের ক্ষেত্রেই ধরি, সো আমরা যদি স্টুডেন্টের একটা টেবিল তৈরি করি, টেবিলের নাম যদি দেই স্টুডেন্ট, টেবিলের নাম দিলাম স্টুডেন্ট, সেই স্টুডেন্টের কলামের মধ্যে এখানে আমি স্টুডেন্টের নেম, এখানে স্টুডেন্টের আইডি, এখানে স্টুডেন্টের কলাম 3-তে ইমেল অ্যাড্রেস, এরকম আরও অসংখ্য কলাম আমরা তৈরি করতে পারি স্টুডেন্টের সব ডেটা। আবার আমাদের আর একটা টেবিল আমরা এখানে সহজেই ক্রিয়েট করতে পারি, যে টিচার। তারপর টিচারের জন্য আমরা এখানে কিন্তু আলাদা একটা টেবিল তৈরি করতে পারি। সো টিচারের ওরকম টিচার নেম থাকবে, টিচারের একটা আইডি থাকবে, সো টিচারের একটা পদবি থাকবে, র্যাঙ্ক, সো তার একটা অ্যাড্রেস থাকবে। সো এরকম আলাদা আলাদা টেবিল আমরা ডেটাবেজে তৈরি করে, সো কোনো একটা অ্যাপ্লিকেশনের ডেটাগুলো আমরা সেই টেবিলে স্টোর করে রাখতে পারি, অ্যান্ড সেখান থেকে খুব সহজে আবার অ্যাপ্লিকেশনের জন্য ডেটাগুলো কালেক্ট করতে পারি। তো ডেটাবেজ ইউজ করার জন্য আমরা খুব সুন্দর একটা সফটওয়্যার ব্যবহার করব। এই সফটওয়্যারটার নাম হচ্ছে জ্যাম্প। আমরা যে কোনো ব্রাউজার থেকে গুগলে সার্চ করব জ্যাম্প ডাউনলোড। এটা করে আমরা যদি এখানে সবার আগে যেটা আসবে সেখানে যাই। সো উইন্ডোজের জন্য যারা উইন্ডোজ ইউজ করেন তারা এই যে সবচেয়ে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করাই ভালো। সো যারা লিনাক্স ইউজ করেন তারা লিনাক্সের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে রাখবেন। তো আমি লিনাক্সের যে ভার্সনটা অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, আমি জাস্ট সেখানে যাচ্ছি। আমি সেটা আমার ডাউনলোড করে রেখেছিলাম হচ্ছে ডকুমেন্টসের সফটওয়্যার। ওকে, এই যে জ্যাম্প। সো আমি আগে লিনাক্সের ইনস্টলেশনটা দেখাই। উইন্ডোজের কিছুই করতে হবে না, উইন্ডোজে জাস্ট এরকম একটা ডাউনলোড ফোল্ডার আসবে, ডাউনলোড ফাইল আসবে, সেখানে .exe ফাইল পাওয়া যাবে। সেখানে ডাবল ক্লিক করলে এটা ডাউনলোড, এটা ইনস্টল হয়ে যাবে। তারপরে জাস্ট স্টার্ট মেনুতে গিয়ে ওই জ্যাম্প লিখে সার্চ করলে জ্যাম্পের সফটওয়্যারটা পাওয়া যাবে আমার ইয়াতে স্টার্টে। সো সেখান থেকে সফটওয়্যারটা রান করলেই হবে। আর লিনাক্সে যেটা করতে হবে, প্রথমে আমি জাস্ট ইয়েগুলো দেখাচ্ছি, যে প্রথমে আমার এটার রিড পারমিশনটা দিতে হবে। সো সেটা করার জন্য সুডো
chmod 755, তারপরে আমার জ্যাম্প লিখে আমি একটা ট্যাব প্রেস করলে সেটা অটো কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এই ফাইলটা, এটা রিড পারমিশন আমি দিব। রিড পারমিশন দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাবে, আপনার লিনাক্সের যে পাসওয়ার্ডটা, ইউজার পাসওয়ার্ড, সেটা দিয়ে দিলে এটা রিড পারমিশনটা পাবে। তারপরে যেটা করতে হবে যে হ্যাঁ ডট স্ল্যাশ অথবা সুডো ডট স্ল্যাশ এই ফাইলটা, এটা এন্টার দিলে এটা ইনস্টল হওয়া শুরু করবে। আচ্ছা, তো এটা ইনস্টল হওয়ার পরে আমি আমার রুট ডিরেক্টরিতে যাই। সো ইনস্টল হওয়ার পরে লিনাক্স থেকে এটা কীভাবে রান করবেন, উইন্ডোজ থেকে কীভাবে রান করে সেটা তো বললাম, লিনাক্স থেকে কীভাবে রান করে। সো লিনাক্সে আসলে সরাসরি কন্ট্রোল প্যানেলটায় যাওয়ার দরকার নেই। এখান থেকে যদি আমি বলি যে সুডো ওপিটি ল্যাম্প স্টার্ট, সো এই কমান্ডটা দিলেই কিন্তু সে অটোমেটিকলি এটা রান করে ফেলবে। মানে আমার জ্যাম্পের যে সার্ভারগুলো, অ্যাপাচি সার্ভার, মাইএসকিউএল সার্ভার, সেই সার্ভারগুলো অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে। আর যদি লিনাক্সে কেউ এই কন্ট্রোল প্যানেলটা নিয়ে আসতে চায়, তো তাদের জন্য আমি দেখা দিচ্ছি। এখানে আসলে ওপিটি ফোল্ডারের ভিতরে আমাকে ঢুকতে হবে। ওপিটি ফোল্ডারের ভিতরে আমার ল্যাম্প ফোল্ডারে ঢুকতে হবে। এইখানে আমরা দেখতে পারবো যে ম্যানেজার লিনাক্স একটা আছে, ফাইল আছে। এই ফাইলটাকে জাস্ট সুডো ডট স্ল্যাশ ম্যানেজার লিনাক্স x64 ডট রান, এই ফাইলটাকে রান করলে আমার যে কন্ট্রোল প্যানেলটা সেটা চলে আসবে। সো এই যে ম্যানেজ সার্ভার যে অপশনটা আছে, এই সার্ভারে গিয়ে এখানে আমি এই যে মাই এসকিউএল ডেটাবেজের যে সার্ভিসটা এই অবস্থায় স্টার্ট অবস্থায় আছে। সো এটা আমি আসলে এখানে এই ল্যাম্প স্টার্ট যে কমান্ডটা দিয়েছিলাম এটার জন্য এটা স্টার্ট হয়ে আছে, এটা বাই ডিফল্ট স্টপ অবস্থাতেই থাকবে সবসময়। সো এটা এখানে গিয়ে স্টার্ট করা যাবে, আবার এটাও স্টার্ট করা যাবে, স্টার্ট অথবা স্টপ এখানে করা যাবে। আচ্ছা, তো যারা লিনাক্স ইউজ করি আমরা আসলে সবসময় এভাবে করি না, আমরা এই কমান্ডটা দিয়েই করি যে সুডো ওপিটি ল্যাম্প স্টার্ট। আচ্ছা, আর যারা উইন্ডোজ ইউজ করেন তারা ওই কন্ট্রোল প্যানেলে গিয়ে ওইভাবে ওই একটা একটা করে ওই অ্যাপাচি তারপরে জ্যাম্প সার্ভারগুলো অন করে দিতে পারবেন। আচ্ছা, সার্ভারটা স্টার্ট করার পর, তবে এটা কিন্তু ইম্পর্টেন্ট যে আমি যদি ডেটাবেজে কাজ করতে চাই আমাকে সার্ভারটা স্টার্ট করতেই হবে। আচ্ছা, সার্ভারটা স্টপ করার পরে আমি যে কোনো একটা ব্রাউজারে যাব, তারপরে ব্রাউজারে গিয়ে লিখব লোকাল হোস্ট, জাস্ট লোকাল হোস্ট লিখলে আমার সামনে এরকম একটা উইন্ডোজ আসবে। তারপর পিএইচপি মাই অ্যাডমিনে যাব। পিএইচপি মাই অ্যাডমিনে গেলে আমার সামনে আমার এই ডেটাবেজের যে জিনিসটা ওটা অন হবে। সো এইখানে একটা কনসোল আছে, এই কনসোলে আমি ডেটাবেজের জন্য কোয়েরিগুলো লিখতে পারবো। সো আমি আসলে ডেটাবেজ নিয়ে অত ডিটেলস আলোচনা করব না, আমার অ্যাপ্লিকেশন বানাতে যেটুকু দরকার সেটুকু আলোচনা করব, আর আপনাদেরকে সোর্স আমি দিয়ে দিব যে কোথা থেকে আপনি ডেটাবেজের কোয়েরিগুলো শিখবেন। তো ফার্স্ট অফ অল ডেটাবেজে কাজ করতে হলে আমাদেরকে নতুন একটা ডেটাবেজ লাগবে। তো দেখুন এখানে পাশে কয়েকটা ডেটাবেজ তারা আমাদেরকে দিয়ে দিয়েছে, এগুলো বাই ডিফল্ট থাকে। সো আমি যদি নতুন আরেকটা ডেটাবেস ক্রিয়েট করতে চাই তাহলে আমি বলতে পারবো যে ক্রিয়েট ডেটাবেস, আমি নিউ ডিবি নামে একটা নতুন ডেটাবেস ক্রিয়েট করলাম। সো কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করলে এটা এই কোয়েরিটা এক্সিকিউট হবে, অ্যান্ড এখানে দেখেন যে নিউ ডিবি নামে একটা নতুন ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। সো এই নতুন একটা ডেটাবেজের মধ্যে আমরা যদি কোনো একটা টেবিল ক্রিয়েট করতে চাই, আমরা তো বলেছি যে ডেটাবেজে অনেকগুলো টেবিল থাকে, সো সেই টেবিলগুলো আমরা কীভাবে ক্রিয়েট করব। তো সেটার জন্য প্রথমে আমাদেরকে বলতে হবে যে আমরা কোন ডেটাবেজে কাজটা করব। সো সেটার জন্য ইউজ নিউ ডিবি, ইউজ লিখে ডিবি ডেটাবেজের নাম। সো আমরা এখন আমাদের নিউ ডিবি নামের যে ডেটাবেজ সেই ডেটাবেজে চলে গেছি। এখন এখানে আমরা টেবিল ক্রিয়েট করব, ক্রিয়েট টেবিল। সো এখানে আমরা একটা স্টুডেন্ট টেবিল তৈরি করি, স্টুডেন্ট টেবিলের নাম দিলাম স্টুডেন্ট। আচ্ছা, এখন এই স্টুডেন্ট টেবিলের ভিতরে অনেকগুলো প্যারামিটার আমাদেরকে দিতে হবে, অর্থাৎ স্টুডেন্ট টেবিলের ভিতরে আমরা যে যে কলাম রাখতে চাচ্ছি, যেমন স্টুডেন্ট একটা নেম থাকবে, সো আমরা দিলাম নেম। সো এই নেমটা কী টাইপের,
এটা তো জাভাতে আমরা জানি যে এটা স্ট্রিং টাইপের, বাট ডেটাবেজে স্ট্রিংটাকে বলা হয় ভার্কার। ভার্কার, ওকে। সো ভার্কারের আরেকটা জিনিস যেটা যে ম্যাক্সিমাম কত ক্যারেক্টারের হইতে পারে এই নেমটা সেটা বলে দিতে হবে। সো আমি এখানে ম্যাক্সিমাম 100 ক্যারেক্টার দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে একটা স্টুডেন্টের আইডি থাকে। সো আমি আইডিটা আমি ইন্টিজার রাখলাম, ইন্ট। সো এটারও একটা ম্যাক্সিমাম আমি দিয়ে দিতে পারি। আচ্ছা, এরপরে একটা অ্যাড্রেস থাকে। সো অ্যাড্রেসটা ভার্কার, আমি এখানে ম্যাক্সিমাম 200 ওয়ার্ড নেওয়ার ক্যাপাসিটি তৈরি করে দিলাম। তারপর একটা ইমেল অ্যাড্রেস থাকতে পারে, ইমেলটাও আমার ভার্কার। ইমেলটাকে আমি 100 ম্যাক্সিমাম দিলাম। আচ্ছা, এখন যদি আমি কন্ট্রোল এন্টার প্রেস করি, সে কোয়েরিটি এক্সিকিউট করবে অ্যান্ড এখানে দেখতে পাবেন যে আমার একটি স্টুডেন্ট নামের একটা তৈরি হয়ে গেছে টেবিল। আর কলাম যদি আমি দেখি যে কী কী কলাম আছে, এই কলামগুলো এখানে আছে। আচ্ছা, তো এখানে আসলে এই নিউ আর একটা নতুন কলাম আমরা এখান থেকেও তৈরি করতে পারবো। আসলে এখানে এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে ওই কাজগুলো করা যায়, বাট আমি অ্যাজ আ প্রোগ্রামার আমি আসলে কোড করে এই জিনিসগুলো করার ট্রাই করতেছি। তো এরপর যেটা করব যে এই টেবিল তো তৈরি করলাম, এখন টেবিলে কিছু এন্ট্রি করি, অর্থাৎ টেবিলের মধ্যে আমি কিছু স্টুডেন্টের ডেটা এন্ট্রি করি। এখানে নেমের মধ্যে যে কোনো একটা নেম, আইডি এরকম করে করি। সেটা কীভাবে করব? সেটা করতে গেলে আমার ইনসার্ট কোয়েরি লাগবে। ইনসার্ট ইনটু টেবিল নেম দিব স্টুডেন্ট, তারপরে আমি ভ্যালুসগুলো দিব, ভ্যালুস। সো প্রথম প্যারামিটারে আমার নেম ছিল, সো আমি আমার নেমটা দিয়ে দিচ্ছি। ইসলাম। আচ্ছা, যে কোনো একটা আইডি দিতে হবে, তারপরে এখানে একটা অ্যাড্রেস দিতে হবে, আমি একটা অ্যাড্রেস দিয়েছি। ফাইনালি এখানে একটা ইমেল অ্যাড্রেস। সো আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এভাবে আমি একটা ডেটা এখানে কন্ট্রোল এন্টার প্রেস করে, আচ্ছা সে আমাকে একটা ইরোড দিচ্ছে, আমি দেখি যে ইরোডটা কি। ইরোডটা আসলে আগে থেকেই ইরোডটা ছিল ওকে, ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুস। আমি ডাবল কোটেশনটা ক্লোজ করে নিই। সো ডাবল কোটেশনটা ক্লোজ করি, কন্ট্রোল এন্টার প্রেস করলে সে এক্সিকিউট করলো। এখন যদি আমি স্টুডেন্ট টেবিলে ক্লিক করি, আমি এখানে দেখতে পারবো যে আমার এন্ট্রিটা সে নিয়ে নিয়েছে। এরকম করে আমি একাধিক এন্ট্রি এখানে করতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি এখানে একটু নামটা চেঞ্জ করে দিই, সরি। এখানে আসলে অ্যারো আপার অ্যারো যেটা আছে কিবোর্ড থেকে, ওইটা প্রেস করলে আমার এখানে সব ইয়াগুলো দেখা যাবে আর কি, এর আগে কোন কমান্ডটা আমি এক্সিকিউট করছি সেগুলো সবগুলো দেখা যাবে। তো আমি আর একটা স্টুডেন্ট এখানে অ্যাড করি, যে কোনো একটা স্টুডেন্ট আমি এখানে অ্যাড করলাম, যে কোনো একটা ইনভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস সেখানে আমি দিই। আমি জানি না এরকম কোনো ইমেল অ্যাড্রেস আছে কি না। আচ্ছা, সো মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমি একাধিক প্যারামিটার কিন্তু ইউজ করতে পারি। সো এরকমভাবে একাধিক জিনিস আমি এখানে ইউজ করতে পারি। আবার আমি ইচ্ছা করলে এগুলো মাল্টিপল লাইনেও করতে পারি। সো এই আইডি দিয়ে দিলাম 3, এইটা আমি আলাদা একটা নাম দিয়ে দিলাম। সো এটা ওকে। সো এভাবে একাধিক কমা দিয়ে সেপারেটেড কলাম আমি ইনসার্ট করতে পারি। সো অল্ট এন্টার প্রেস করলে আমি এখানে দেখতে পারবো যে স্টুডেন্ট টেবিলের মধ্যে আমার 3টা এন্ট্রি হয়ে গেছে। আচ্ছা, সো ডেটাবেজের আজকের পর্ব এই পর্যন্তই রাখি।
এর পরবর্তীতে আমরা আসলে দেখব যে জাভা থেকে কিভাবে আমরা এই ডেটাবেসগুলোর এই টেবিলে ডেটা ইনসার্ট করতে পারি অথবা এই টেবিল থেকে ডেটাগুলো আবার কালেক্ট করতে পারি।